হ্যালো, গুড মর্নিং। কি অবস্থা সবার? হ্যালো, কথা শোনা যাচ্ছে সবাই? জি স্যার। আচ্ছা, তো কেমন আছো সবাই? সুস্থ আছো সবাই ঠিকঠাক? আচ্ছা, আমরা আস্তে আস্তে শুরু করি। তো সকালে একটা ক্লাস ছিল আমার, এই জন্য একটু লেট হয়ে গেল স্টার্ট করতে করতে। সমস্যা নাই ইনশাল্লাহ। তো আমরা মনে হয় অ্যাক্রাইলিক ফাইবার পড়তেছিলাম নাকি? হ্যালো, কি ব্যাপার, আজকে যারা রেসপন্স করে আসে নাই নাকি এখনো? নাকি এনার্জি কমে গেছে? কি অবস্থা বলো? আচ্ছা, আমরা কি এই স্লাইডটা পড়াইছিলাম গত ক্লাসে? কেউ বলতে পারো? না স্যার, পড়ানো হয়নি। এটা দেখানো হয়নি। আচ্ছা আচ্ছা, আমরা হালকা একটা রিক্যাপ করে আসি। আহ, তো আমরা পড়তেছিলাম আসলে অ্যাক্রাইলিক ফাইবারটাকে নিয়ে। ও আচ্ছা, তার আগে একটু বলি, এই উইকে আসলে শায়ক স্যারের ক্লাস নেওয়ার কথা ছিল, বাট ওনার হঠাৎ করে পার্সোনাল একটা প্রবলেম হওয়াতে আর কি আমাকে নিতে হচ্ছে। সো এটা আমিও আসলে লেটে জানছি। সো লেটে জানানোর জন্য সরি, দুঃখিত। আর ইনশাল্লাহ আমার আগামী ক্লাসটা হয়তো বা শায়ক স্যার নিয়ে নিবেন, তো ব্যালেন্স হয়ে যাবে। ওকে, তো আমরা অ্যাক্রাইলিক এবং মোড অ্যাক্রাইলিক ফাইবার নিয়ে পড়তেছিলাম। তো অ্যাক্রাইলিক ফাইবারটার নিয়ে পড়তে গেলে সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা, এটার পলিমারটা সম্পর্কে জানা। আসলে কি পলিমার নিয়ে আমরা কাজ করব। তো এখানে আমরা অলরেডি দেখছিলাম গত ক্লাসে, পলিমারটার নাম হচ্ছে কি, পলিঅ্যাক্রাইলোনাইট্রাইল। অর্থাৎ পলিয়েস্টারে যেমন আমরা এস্টার নিয়ে কাজ করছি, এখানে আমাদের অ্যাক্রাইলিক বা অ্যাক্রাইলোনাইট্রাইল নামে যে একটা কেমিক্যাল আছে বা মনোমার আছে, এইটা নিয়ে আমাদের এখানে কাজ। আর এটার সংজ্ঞা দিতে গেলে আমরা বলছিলাম যে দুই ধরনের প্রপোর্শনের উপরে ডিপেন্ড করে একে দুই ভাগে ভাগ করা যায়। একটাতে 85% বা আপ থাকলে সেটাকে আমরা বলবো অ্যাক্রাইলিক ফাইবার, আর 35 to 85 এর মাঝখানে থাকলে সেটাকে আমরা বলবো হচ্ছে কি, মোড অ্যাক্রাইলিক ফাইবার। এটা আমরা অলরেডি বলছিলাম। তো এইটা হচ্ছে এক ধরনের ভিনাইল কম্পাউন্ড, অর্থাৎ ভিনাইল সায়ানাইড জিনিসটাকেই আমরা বলি হচ্ছে অ্যাক্রাইলোনাইট্রাইল। তো সেই তার উপরে ভিত্তি করে আমরা আসলে বিভিন্ন রকম ভিনাইল কম্পাউন্ডের নাম দেখছিলাম এবং তাদের কমার্শিয়াল নামগুলো কি কি হয়। অ্যাক্রাইলোনাইট্রাইলের নাম হচ্ছে অ্যাক্রাইলিক বা মোড অ্যাক্রাইলিক। তারপরে হচ্ছে অ্যালকোহল গুলোর নাম হচ্ছে কুরালন। ভিনাইল ক্লোরাইডের নাম হচ্ছে ভিনায়ন বা রাইভল, রোভিল, ডাইনেল, এগুলা এরকম আর কি বিভিন্ন রকম কেমিক্যালের কমার্শিয়াল নাম আমরা দেখছিলাম। তারপর হচ্ছে অ্যাক্রাইলিকের হিস্ট্রি আমরা দেখছিলাম, যে কিভাবে তার সূচনা হইলো এবং
1960s এর মধ্যে চারিদিকে ছড়ায় গেল। তো এখানে একটা গ্যাপ ছিল, এর কারণ বলছিলাম যে অ্যাক্রিলিক ফাইবারটা আসলে মেল্ট স্পিনিং করা যায় না, সো এটাকে সলিউশন বানাইতে হয়। আর সলিউশন বানানোর জন্য আমাদের আসলে যে সলভেন্টটা দরকার ছিল সেটা বিজ্ঞানীরা আসলে এই 1890 থেকে শুরু করে 1930-এর লাস্ট পর্যন্ত খুঁজে পায় নাই। সো দ্যাটস ওয়াই এই গ্যাপটা সৃষ্টি হয়, এবং এছাড়াও আরো বিভিন্ন রকম ইনফরমেশন এখানে দেওয়া আছে। তো এরপরে ছিল কমার্শিয়াল নামগুলো, তো এটাও নিজেরা একটু দেখে নিতে হবে, বোঝানোর কিছু নাই। তারপরে আমরা পলিমারাইজেশন সম্পর্কে পড়ছিলাম যে অ্যাক্রাইলিক ফাইবারটা 85% অ্যাটলিস্ট অ্যাক্রাইলিক থাকে, এবং বাকি যে 15%, যদি 85% আমরা নেই তাহলে বাকি 15% থাকে অন্য একটা কো পলিমার, আমরা নামকরণ করছিলাম এটাকে কো পলিমার বলে। তো এই পলিমারটার কাজ ছিল, এই পলিমারটার কি কাজ সেটাই আমরা আর কি আজকে দেখব। আর এইটা কিভাবে আসলে পলিমারাইজড করা থাকে আমার এই অ্যাক্রাইলোনাইট্রাইলের সাথে, সেটার উপরে ডিপেন্ড করে একে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে গ্রাফট কোপলিমারাইজেশন, আর একটা হচ্ছে নরমাল কোপলিমারাইজেশন। নরমালের ক্ষেত্রে আমরা বলছিলাম যে অ্যাক্রাইলোনাইট্রাইলের সাথে মেইন যে চেইনটা থাকে সেটার ভেতরেই আমাদের সেকেন্ড মনোমারটা পলিমারাইজড করা থাকে। আর গ্রাফটের ক্ষেত্রে কি বলছিলাম যে এটা ব্রাঞ্চ আকারে থাকে, অর্থাৎ তার সাথে ব্রাঞ্চিং করে থাকে হচ্ছে সেকেন্ড মনোমারটা। এটা হচ্ছে গ্রাফট কোপলিমারাইজেশন। ওকে, তো এরপরে আমরা প্রোডাকশন ফ্লোটা দেখছিলাম যে কোন কাজের পরে কোন স্টেপ বা মনোমার সিনথেসিস থেকে শুরু করে একদম প্যাকেজিং পর্যন্ত আসলে কি কি করা হয় সেইটার বর্ণনাই আমরা মূলত পড়ছিলাম গত ক্লাসে। যে মনোমার সিনথেসিসের চারটা ধাপ, চারটা প্রসেস ছিল। একটা হচ্ছে ইথিলিন সায়ানহাইড্রিন ডিহাইড্রেশন, অর্থাৎ ইথিলিন অক্সাইড আর হচ্ছে হাইড্রোজেন সায়ানাইড যুক্ত হয়ে ইথিলিন সায়ানহাইড্রিন, এখান থেকে তোমার একটা ডিহাইড্রেশন হইলে পানি বের হয়ে গেলে যা থাকে সেটাই হচ্ছে অ্যাক্রাইলোনাইট্রেট। এছাড়াও আরো প্রসেস আছে, অ্যাসিটিলিন আর হাইড্রোজেন সায়ানাইড। অ্যাসিটিলিনের সাথে যখন আমরা ACN যুক্ত করি তখনও একটা পলিঅ্যাক্রাইলোনাইট্রেল পাওয়া যায়। প্রোপিলিন থেকে পেতে পারি আমরা, অক্সিডাইজ করব, তারপর অ্যামোনিয়া যোগ করব এবং ডিহাইড্রেট করার মাধ্যমে আমরা এই অ্যাক্রাইলোনাইট্রেলটা পেতে পারি। অ্যাসিটালডিহাইড থেকেও আমরা পেতে পারি, অর্থাৎ ইথাইল অ্যালডিহাইড যেটা আছে সেটা থেকেও আমরা পেতে পারি। সো আমরা এরকম চারটা প্রসেস দেখছিলাম যে কিভাবে আমরা আসলে মনোমারটাকে পেতে পারি। এরপরে আমাদের পলিমারাইজেশনের ফিজিক্যাল ফর্ম ছিল, অর্থাৎ একটা পাত্রের ভিতরে আমরা মনোমার গুলোকে নিয়ে, ক্যাটালিস্ট নিয়ে এবং ওয়াটার বা যেটাই লাগুক সেটা নিয়ে যখন আমরা করছি, একসাথে মিক্সিং করছি, তখন আমরা পলিমারাইজেশনটা গঠিত হয়েছে আর কি, পলিমারাইজেশনটা ঘটছে আর কি এখানে। তো এটার জন্য কন্ডিশন কি কি দেওয়া ছিল, 30 ডিগ্রি, 5 অ্যাটমসফিয়ার, 1 আওয়ার। আর পলিমারাইজেশন হওয়ার পরে নিচে যে ঘন তরল পদার্থটা জমে, যেটাকে আমরা বলি হচ্ছে স্লারি, এটাই হচ্ছে আমাদের পলিমারাইজড ম্যাটেরিয়াল, বা এটা থেকেই আমরা পরবর্তীতে ফাইবার তৈরি করি। তো স্লারিটা আমরা নিচের থেকে সংগ্রহ করি, আর যেটা তোমার আনরিঅ্যাক্টেড অবস্থায় থেকে যায় যে মনোমার গুলো, সেগুলোকে আমরা আবার রিইউজ করতে পারি। সো এটা ছিল ফিজিক্যালি কোনো একটা মানে পলিমারাইজেশনটা কিভাবে হয় সেটা দেখানো। আচ্ছা, আর কেমিক্যালি যদি বলি, আমাদের মনোমার গুলো একটা আরেকটার সাথে লেগে লেগে এরকম পলিমার গঠন করে। সো এখানে আমাদের নরমালি পলি অ্যাডিশন রিঅ্যাকশনটা হয়, যেহেতু কোনো রকম বাই প্রোডাক্ট বের হয় না। সো পলি অ্যাডিশন রিঅ্যাকশনের মাধ্যমে আমাদের পলিমারটা গঠন হয়। তো এরপরে একটা চিত্র ছিল, এটা তেমন কিছু না। আচ্ছা, তারপরে আমরা স্পিনিং এ ঢুকছিলাম যে 100% পলিমার বা কন্টেইনিং আপ টু 15% কোপলিমার দিয়েও হইতে পারে। বাট এখানে আমরা বলছিলাম যে এটা আসলে মেল্ট স্পিনিং করা যায় না। কারণ কি? কারণ হচ্ছে তোমার পলিমার গুলোর যে বন্ডিং আছে, কোনো কিছু যখন সলিড থেকে মেল্ট অবস্থায় আসে তখন তো আসলে তোমার মানে
এর মধ্যকার ইন্টারনাল যে বন্ডিং গুলো আছে সেগুলো ভেঙে যায়, তাই না? এই ভেঙে যাওয়ার ফলেই আসলে সলিড থেকে লিকুইডে আসে কোনো কিছু। বাট ইন কেস অফ পলিঅ্যাক্রাইলোনাইট্রাইল দেখা যায় যে এখানে অনেক হাইড্রোজেন বন্ড বা অন্যান্য বন্ড যেগুলো থাকে এগুলো ভাঙার আগেই এইটার যে ম্যাটেরিয়াল গুলো আছে সেই ম্যাটেরিয়াল গুলো ডিকম্পোজ হয়ে যায় বা নষ্ট হয়ে যায়। সো এই কারণে মেল্ট স্পিনিং করলে ফাইবারের প্রপার্টি ক্যারেক্টারিস্টিক্স সব নষ্ট হয়ে যায়। সো ইট ইজ নট পসিবল। তো আমাদের উপায় হচ্ছে সলিউশন স্পিনিং। স্যার এবার একটু স্যার বলেন তো স্যার। হ্যাঁ, কিছু বললাম স্যার এই যে মেল্ট স্প্রিং এর কাহিনীটা আরেকবার একটু বলেন তো স্যার, যে আচ্ছা। প্রপার্টিজ নষ্ট হয়ে যায়। ওকে, দাঁড়াও একটা মিনিট। আচ্ছা, মেল্ট স্পিনিং এর ক্ষেত্রে যেটা হয়, আমরা যখন এইটা হচ্ছে আমাদের অ্যাক্রাইলোনাইট্রাইল, তাই না? CH2CH এটা হচ্ছে একটা অ্যাক্রাইলোনাইট্রাইলের মনোমারিক ইউনিট। তো এই পাশেও আমাদের অ্যাক্রাইলোনাইট্রাইলের মনোমার গুলো আছে, এই পাশেও আছে, এরকম একটা লম্বা চেইন। সিমিলারলি আমাদের নিচেও কিন্তু এই ধরনের একটা কম্বিনেশন দেখা যাইতে পারে বা এরকম চেইন একটা আসতে পারে। একটা চেইনের সাথে আরেকটা চেইনই তো এইভাবেই লাগে। তো এখানে দেখা যায় যে একটা নাইট্রোজেন আছে, একটা হাইড্রোজেন আছে। তো এই নাইট্রোজেনটা পরবর্তী চেনের হাইড্রোজেনের সাথে একটা হাইড্রোজেন বন্ড গঠন করে। তো এরকম সিমিলারলি এ পাশেও থাকে, এ পাশেও থাকে, এ পাশেও থাকে। সো আমরা দেখতে পাচ্ছি যে মোটামুটি আমাদের পুরা স্ট্রাকচারটা একটু কম্প্যাক্ট, তাই না? মানে অতটা ছড়ানো ছিটানো না। এইটার এখানে বন্ডিং আছে, এখানে বন্ডিং আছে, এখানে বন্ডিং আছে, আর এদের মধ্যে তো আছেই। তো যে জিনিসটা হয় এখানে, যখন আমরা টেম্পারেচার ক্রিয়েট করি, যদি এই সলিড পার্টটাকে লিকুইড বানাইতে হয়, অর্থাৎ মেল্টিং করতে হয়, গলাইতে হয়, তখন আমাদের এনশিওর করতে হবে যে এই বন্ডগুলা যেন ভেঙে যায়, তাই না? এই সবগুলা বন্ড যেন ভাঙে। উই হ্যাভ টু এনশিওর দ্যাট। বাট ইন কেস অফ অ্যাক্রাইলোনাইট্রাইল দেখা যায় যে এই বন্ডিং গুলা ভাঙার আগেই তাদের যে নিজস্ব যে ম্যাটেরিয়াল গুলো ছিল, ইন্টারনালি তাদের যে ইয়াগুলা ছিল, এগুলাই ডিকম্পোজ হয়ে গেছে। অর্থাৎ নাইট্রোজেন এই কার্বনের থেকে আলাদা হয়ে গেছে, এখান থেকে হাইড্রোজেন সরে গেছে। তাইলে আলটিমেটলি কিন্তু আমাদের এই মনোমারিক ইউনিটটা থাকতেছে না, এটা কি ডিকম্পোজ হয়ে যাচ্ছে। সো এই কথাটা এখানে বলা হয়েছে যে তাপ দিলে মেল্টিং হওয়ার আগেই আমাদের এই জিনিসগুলো ডিকম্পোজ হয়ে যায়। তাহলে এগুলো ডিকম্পোজ হইলে তো আমাদের আর কোনো ইয়া থাকলো না, মানে আমরা যে জিনিসটা বানাইলাম সেটার কোনো ভিত্তি থাকলো না, তাই না? সো দ্যাটস ওয়াই মেল্ট স্পিনিং ইজ নট পসিবল এখানে। আর থাকলো শুধু সলিউশন স্পিনিং, অর্থাৎ ড্রাই অথবা ওয়েট স্পিনিং এর মাধ্যমে একে আমাদের করতে হয়, যেটা আমরা অলরেডি আলোচনা করছি, যে কোন একটা অর্গানিক সলভেন্ট যেটা হচ্ছে ডাইমিথাইল ফর্মেমাইড, এটাতে তোমার এই জিনিসটা দ্রবীভূত হয়, মানে এই অ্যাক্রাইলোনাইট্রাইলটা এখানে ডিসলভ হয়। সো এটা দিয়ে আমরা 25 to 40% এর একটা সলিউশন বানাইতেই পারি। বানায়া সেটাকে একটা নরমালি আমাদের যে ড্রাই প্রসেস ছিল, একটা চেম্বারের ভিতরে স্পিনারেট নিয়ে সেখান দিয়ে ফাইবারটাকে বের করছি, এবং এখানে হট এয়ার অথবা গ্যাস, আইদার নাইট্রোজেন গ্যাস হইতে পারে অথবা হট এয়ার হইতে পারে, এটা পাস করায় ইভাপোরেট করা হয় সলভেন্টটাকে, যাতে করে ডাইমিথাইল ফর্মেমাইডটা দূর হয়ে যায় আর ফাইবার হিসেবে শুধুমাত্র আমাদের অ্যাক্রাইলোনাইট্রাইলটা থেকে যায়। আর টেম্পারেচার তুলতে হয় 400 ডিগ্রি, 3 to 10 টাইমস আমাদের ড্রয়িং করতে হয়। এরপরে নর্মাল যে প্রসেসগুলো ছিল, অয়েলিং, টুইস্টিং, ওয়াইন্ডিং, এই প্যাকেজগুলোতে করা হয়। তো আজকে ইয়ার শেষে আমরা একটা ভিডিও দেখব, যাতে করে আশা করি ব্যাপারটা আরো ক্লিয়ার হয়ে যাবে যে কিভাবে এই প্রসেসটা সম্পূর্ণ হয়। আচ্ছা, এরপরে ছিল ওয়েট স্পিনিং প্রসেস। এটাও সিমিলার মোরলেস। আমরা একটা ডিজলভ করি একটা সলভেন্টে, ডাইমিথাইল ফর্মেমাইড। তারপর এই পুরা স্পিনারেটটা আমাদের একটা কোয়াগুলেশন বাথে ডুবানো থাকে, মনে আছে কিনা আমাদের এই ওয়েট স্পিনিং প্রসেসের পদ্ধতিটা? তো এখান থেকে যখন ফাইবারটা বের হয়, এখানে যে কেমিক্যাল থাকে সেটা এই ফাইবারটাকে কোয়াগুলেট করে বা প্রেসিপিটেশন আকারে সলিড ফর্মে নিয়ে যায়। আর ইউজুয়ালি এখানে তোমার গ্লিসারিন থাকতে পারে অথবা ডাইমিথাইল ফর্মেমাইড নিজেও থাকতে পারে, এটা ডিপেন্ড করে আসলে আমাদের অ্যাভেইলেবিলিটির উপরে।
এবং ফাইনালি এখান থেকে যে ফাইবারটা তোলা হয় সেটাকে ওয়াশ করা হয়, ড্রাই করা হয় এবং সেটাকে হিট করে এবং পরবর্তী প্রসেসগুলোর আন্ডারে নিয়ে যাওয়া হয়, ড্র করা হয়, ড্রাই করা হয়, অয়েল করা হয়, ক্রিম্পিং করা হয়, এগুলো করা হয়। আর ড্রয়িং এর কারণ তো আমরা জানি যে কেন আমরা ড্রয়িং করি, মেকানিক্যাল প্রপার্টি গুলোকে ইমপ্রুভ করার জন্য। কারণ ড্রয়িং করলে পলিমারের ভেতরের যে চেইন গুলো আছে সেগুলোর ওরিয়েন্টেশন আগের থেকে বেটার হয়। সো আমরা এটা সম্পর্কে জানি। এরপরে ছিল ওয়াশিং, ড্রাইং, এটা নিয়ে বেশি আলোচনায় ঢুকবো না, এটা অলরেডি আলোচনা করা হয়েছে। আর এরপরে আজকের পড়া শুরু আর কি আমাদের। তো আমরা গত ক্লাসে পুরা প্রসেসটাকে দেখছি যে কিভাবে আসলে বানাচ্ছি ফাইবারটাকে। এখন আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব যে পলিমারটার মডিফিকেশন, এর মানে হচ্ছে ওই যে আমরা বলছিলাম যে অ্যাটলিস্ট 85% অ্যাক্রাইলোনাইট্রাইল নেই, কিন্তু তার সাথে যে 15% আরেকটা কিছু নেই, এই জিনিসটা আসলে কি সেটা নিয়ে আর কি আলোচনা। তো এই যে 15% এইটাকে আমি দেওয়ার মাধ্যমে কিন্তু পুরা পলিমারটাকে মডিফাই করতেছি, কিছুটা হইলেও তার প্রপার্টিতে চেঞ্জ আসবে, তাই না? যদি 100%ই পলিঅ্যাক্রাইলোনাইট্রাইল নিতাম তাইলে যে প্রপার্টি আসতো, এখন 15% অ্যাড করার ফলে কিন্তু প্রপার্টি একটু হইলেও চেঞ্জ হয়ে যাবে। সো আমাদের উদ্দেশ্যই হচ্ছে এইটা, যে পলিমারটাকে মডিফাই করা। কেন করব আসলে? 100% নিলে কি অসুবিধা ছিল? আচ্ছা, তো এই কোশ্চেনের অ্যান্সারটা হচ্ছে প্রথমে যখন তৈরি করা হয়েছে তখন 100% নিয়েই তৈরি করা হয়েছে, বাট এই যে সার্টেইন কিছু ডিফিকাল্টিস আছে যেটা আমরা ফেস করছি। ডিফিকাল্টিস গুলা কি? ফাইবারের ডাইং করাটা ডিফিকাল্ট, ফাইবারের থার্মোপ্লাস্টিক নেচার ইম্পোজ করাটা ডিফিকাল্ট, এটাকে স্ট্রেচ করা বা ক্রিম করা বা ডিফর্ম করাটা ডিফিকাল্ট, তারপরে ময়েশ্চার অ্যাবজর্পশন লেস, কম। কারণ হচ্ছে ওই যে আমরা স্ট্রাকচারটা দেখাইলাম একটু আগে, ওখানে কিন্তু মানে পরস্পর চেইন গুলা খুবই কম্প্যাক্ট ভাবে পরস্পরের সাথে লাগানো থাকে। সো যত বেশি কম্প্যাক্ট হবে একটা স্ট্রাকচার, তত এগুলা কিন্তু ক্যারেক্টারিস্টিক ডিফিকাল্ট হয়ে যাবে, কারণ ডাই তার মধ্যে প্রবেশ করবে না, ময়েশ্চার তার মধ্যে প্রবেশ করবে না, বা তাকে তুমি যখন থার্মোপ্লাস্টিক অর্থাৎ তার শেপের যখন চেঞ্জ করতে যাবা বা ক্রিম্পিং করতে যাবা বা স্ট্রেচ করতে যাবা, তাহলে তো তোমার ওই বন্ড গুলাকে ভাঙতে হবে, একটা আরেকটার উপর দিয়ে স্লাইড করাইতে হবে। সো দেখা যায় যে এই বন্ডিং গুলা ভাঙতে অনেক এনার্জি লাগে বা ডিফিকাল্ট হয়ে যায় অনেক। সো দ্যাটস ওয়াই এই ডিফিকাল্টিস গুলাকে ইমপ্রুভ করা যায় কিভাবে, সেই ধারণা থেকে আসলে এই কোপলিমারাইজেশনটা সূত্রপাত। এইটার ইফেক্টিভনেস গুলা বাড়ানোর জন্য আমরা ডিফারেন্ট একটা মনোমার এখানে ইউজ করতে পারি। তো সেই মনোমারটা আসলে কি হবে, সেকেন্ড মনোমারটা আসলে কি হবে, সেকেন্ড কম্পোনেন্ট যেটা, সেটা হইতে পারে আয়োনাইজড পোলার কোনো গ্রুপ, যেমন হচ্ছে ভিনাইল অ্যাসিটেট বা মিথাইল অ্যাক্রাইলেট, হইতে পারে বেসিক গ্রুপ, অ্যামিনো কন্টেইনিং গ্রুপ, যেটা তোমার অ্যাসিড ডাই এর সাথে বিক্রিয়া করতে পারে, হইতে পারে তোমার কোনো অ্যাসিড গ্রুপ যেটা তোমার বেসিক ডাই এর সাথে বিক্রিয়া করতে পারে, অথবা এমন কোনো জিনিস হইতে পারে যেটা তোমার ময়েশ্চার অ্যাবজর্পশনকে আগের থেকে ইমপ্রুভ করতে পারে ক্রিস্টালাইনিটি কমানোর মাধ্যমে। তো অর্থাৎ এইখানে আমরা যে জিনিসটা ইউজ করছি তার একটা উল্টা জিনিস এখানে আমরা ইউজ করব, যাতে করে সে যেই প্রপার্টি গুলাকে ডিগ্রেড করছে বা ইমপ্রুভ করতে পারে নাই, সেই প্রপার্টি গুলাকে আমরা ইমপ্রুভ করতে পারি। সো দ্যাটস দ্য ফাংশন অফ ইন্ট্রোডিউসিং দ্য সেকেন্ড মনোমার। সেকেন্ড মনোমার আমরা এই কারণেই ইন্ট্রোডিউস করি। তাহলে ব্যাপারটা কি বোঝা গেছে? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। ওকে, তো এরপরে আমরা একটু এটার স্ট্রাকচার নিয়ে আলোচনা করি, অর্থাৎ আমাদের ফিলামেন্টার বা ফাইবারটার স্ট্রাকচার আসলে কেমন, দেখতে কেমন জিনিসটা। তো যেহেতু আমরা অলরেডি জানি যে একটা ফাইবার আসলে কেমন হবে, রাউন্ড শেপের হবে নাকি এরকম ট্রায়াঙ্গুলার হবে নাকি স্কোয়ার শেপের হবে, এই জিনিসটা অনেক সময় ডিপেন্ড করে মোস্টলি কার উপরে,
কেউ বলতে পারবা, মনে আছে? ফাইবারের শেপটা কার উপরে ডিপেন্ড করে? স্পিনারেট, রাইট। স্পিনারেটের হোলের শেপ, অর্থাৎ আমরা যে হোলটা দিয়ে ফাইবারটাকে বের করছি তার শেপটা কেমন, সেই অনুযায়ী আমাদের ফাইবারের শেপটা ওরকমই হবে। তো এছাড়াও আরো কিছু প্যারামিটারস আছে বা আরো কিছু জিনিস আছে যেটা তোমার এই জিনিসটাকে কন্ট্রোল করতে পারে। সেটা কি? এই যে আমি কি অ্যাক্রাইলোনাইট্রাইলের সাথে অন্য যে আরেকটা পলিমার ইউজ করতেছি সেটা আসলে কি, সেটার উপরে ডিপেন্ড করতে পারে। অথবা আমরা কোয়াগুলেশন বাথ, অর্থাৎ ওয়েট স্পিনিং করার সময় আমরা যে বাথের থেকে এটা বের করব সেটা আসলে কি সলিউশন কন্টেইন করতেছে তার উপরে ডিপেন্ড করতে পারে। এর কারণটা কি? এর কারণটা হচ্ছে আমরা জানি যে যখন আমরা একটা ফাইবার বানাই এর ভেতরে কিন্তু অনেক রকম ভয়েড বা খালি জায়গা সৃষ্টি হইতে পারে, তাই না? এই জিনিসটাকে আমরা কন্ট্রোল করতে পারি না যে এটার ইনফিলটা কেমন হবে, 100% সলিড হবে, ভেতরে কোন রকম ছোট ছোট মাইক্রো স্কেলের পোরাস স্ট্রাকচার তৈরি হইতে পারে, একটু একটু গর্ত তৈরি হইতে পারে। এটার কারণ কি? ধরো অ্যাক্রাইলোনাইট্রাইল আমরা নিলাম, তার সাথে যখন আমি সেকেন্ড মনোমারটা নিব এটার সাইজ কেমন আমরা জানি না, এই মুহূর্তে জানি না। সো এটা এটার থেকে বড় হইতে পারে, ছোট হইতে পারে। তো এরকম ডিফারেন্ট শেপের মনোমার যখন আসে তখন এই যে মাঝখানে মাঝখানে কিন্তু গ্যাপের সৃষ্টি হইতে পারে। এই জায়গাগুলোই হচ্ছে আমাদের পলিমারের যে ভয়েড। তো আমরা সবাই ইট দেখছি, পাথর দেখছি, তাই না? এগুলা কিন্তু পোরা স্ট্রাকচার, এটা কিন্তু 100% সলিড না। ভেতরে ভেতরে একটু খেয়াল করলে দেখবা যে একটু ছোট ছোট ছিদ্রি আছে। তো এই ছিদ্রগুলা হয় আসলে এই কারণে যে তোমার দুই ধরনের বা ততোধিক ম্যাটেরিয়াল যখন একসাথে যুক্ত হয় তাদের সাইজ তো আর সিমিলার থাকে না, তাই না? সো তখন দেখা যায় যে মাঝখানে মাঝখানে গ্যাপের সৃষ্টি হইতে পারে। তো এই গ্যাপগুলা যখন ফিল আপ হয়ে যাবে তখন কিন্তু ফাইবারের শেপটাও ওই গ্যাপের সাথে সাথে চেঞ্জ হয়ে যাবে। এটা আমরা একটু পরে ভিডিওতে দেখবো, আরো ক্লিয়ার হয়ে যাবে। সো আপাতত জাস্ট এটা মনে রাখো যে এই গ্যাপের উপরে কিছুটা ডিপেন্ড করে আমার ফাইবার স্ট্রাকচারটা কেমন হচ্ছে। মানে জিনিসটা পুরোপুরি ইউনিফর্ম না হয়ে মানে যেখানে দেখতে পাচ্ছি এখানে একটু চিকন হয়ে গেছে আবার মোটা হয়ে গেছে, এরকম হইতে পারে আর কি। আর এটা হচ্ছে আমাদের ক্রস সেকশনাল ভিউ, যেটা অনেকটাই দেখা যাচ্ছে তোমার পুরোপুরি এগুলা রাউন্ড না, ভেতরে ভেতরে কিছু কিছু ফাঁকা জায়গা, যেমন এইখানে একটা গ্যাপ ছিল যেটা হচ্ছে কোলাপস করে গেছে বা ভেতরে ঢুকে গেছে দুমড়ে মুচড়ে। তো এইখান থেকেও আমার এই যে ফাইবারের শেপটা চেঞ্জ হয়ে গেছে। সো এখানেও কিছুটা ইম্প্যাক্ট আছে আসলে, কোন কোপলিমার ইউজ করতেছি বা কোন কোয়াগুলেশন বাথ ইউজ করতেছি, কোন সলিউশনটা এটার গ্যাপ গুলাকে ফিল আপ করে দিতে পারতেছে, কোনটা পারতেছে না, এগুলোর উপরে ডিপেন্ড করে ফাইবারের স্ট্রাকচারও চেঞ্জ হয়ে যেতে পারে। আর নরমালি এরা তোমার ডায়ামিটার হয় 15 to 25 মাইক্রোমিটার, আর হচ্ছে এর ইয়া হতে পারে, অর্থাৎ লেন্থ টু উইথ রেশিও হতে পারে 2000:1। এটা আমরা অলরেডি আলোচনা করছি আগেই। এটা হচ্ছে ফাইবারের ক্যারেক্টারিস্টিক্স যে লেন্থের রেশিওটা, লেন্থ বাই উইথ রেশিওটা অলওয়েজ বেশি হবে, তাই না? এটা আমরা সবাই জানি। আচ্ছা, আর এইটার পিছনে যে একটা রিজন আছে সেটা মনে হয় আলোচনা করা হয় নাই যে কেন আসলে এরকম। তো তুমি চিন্তা করে দেখো, একটা ফাইবার বানাইছো যার ডায়ামিটার এবং লেন্থ এই রেশিও হচ্ছে 1:1, মানে ডায়ামিটার যতটুকু লেন্থ ততটুকু। এই ফাইবারটা দিয়ে তুমি একটা সুতা বানাবা, সুতা বানানোর জন্য আমরা জানি যে ফাইবারকে টুইস্ট করতে হয়, এরকম একটা ফাইবারের সাথে আরেকটা ফাইবারকে এরকম স্পাইরালি জড়াইতে হয় বা টুইস্ট করতে হয়। তো এইটা কিন্তু টুইস্ট করাটা মানে ইম্পসিবল এরকম যদি হয়। বাট ফাইবার যদি এরকম হয় লম্বা, ডায়ামিটার খুবই ছোট এবং তার তুলনায় আমাদের লেন্থটা অনেক বড়, এরকম হইলে কিন্তু টুইস্ট করাটা ইজিয়ার, এটাকে তুমি সহজেই টুইস্ট করতে পারো। সো এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট যে কেন আসলে ফাইবারের এই ক্যারেক্টারিস্টিক্সটা লাগে। আচ্ছা, আর অ্যাপিয়ারেন্সের কথা তো বললামই, মোটামুটি এটাই আলোচনা এখানে। আচ্ছা, এখন আরেকটা স্পেশাল ক্যারেক্টার
ক্যারেক্টারিস্টিক্স নিয়ে আমরা আলোচনা করব, যেটা অ্যাক্রাইলোনাইট্রাইল ফাইবারের একটা স্পেশাল ক্যারেক্টারিস্টিক্স, সেটা হচ্ছে হাই বাল্ক প্রপার্টি। বাল্ক মানে আমরা সবাই জানি যে কোনো কিছু যখন একটু মোটা হয় বা বাল্কি দেখা যায় সেটাকেই আমরা বলি হাই বাল্ক ক্যারেক্টারিস্টিক্স। এখন ইন কেস অফ অ্যাক্রাইলিক ফাইবার, যখন সে স্পিনার রেট থেকে বের হচ্ছে, এইটাকে পরবর্তীতে আমরা ড্রয়িং করতেছি, তাই না? 2-3টা রোলারের সংস্পর্শে নিয়ে এটাকে আমরা ড্রয়িং করতেছি। তো ড্রয়িং করার ফলে কি হচ্ছে, এই যে ফাইবারের একটা ক্রস সেকশন ছিল বা ফাইবারের ডায়ামিটার ছিল, এটাকে দুই দিকে টাইনা লম্বা বানাইতেছি সোজা কথায়। তো লম্বা করলে কি হবে, এই ডায়ামিটারটা কিন্তু কমপ্রেস হবে বা চেপে যাবে, তাই না? কম হয়ে যাবে ফাইবারটা আগের তুলনায়। তো ফাইবারটা ধরলাম এরকম হয়ে গেছে, তাইলে এর ক্রস সেকশনে একটা চেঞ্জ আসলো ডিউ টু ড্রয়িং। আমরা যখন ড্রয়িং করলাম একটু কমে গেল। এইটাকে যদি সামহাউ আমি আবার কমপ্রেস করতে পারি বা তার আগের অবস্থায় রিটার্ন করাইতে পারি, তাহলে কিন্তু ফাইবারটা আবার এরকম বাল্কি নেচারের হয়ে যাবে, তাই না? আবার একটু মোটা হয়ে যাবে আগের তুলনায়। তো এই যে ক্যারেক্টারিস্টিক্সটা, এইটাকেই তা বলা হয় তার হাই বাল্ক নেচার। আর এই যে রিটার্ন করানোটা বা ফাইবারটাকে আমরা যে টাইনা লম্বা কইরা এর ক্যারেক্টারিস্টিক্সটাকে চেঞ্জ করছি, এইটাকে আবার যে আমি রিটার্ন করাবো আগের পজিশনে, এই জিনিসটাকেই বলা হয় হচ্ছে আমাদের অ্যাক্রাইলিক ফাইবারের হাই বাল্ক নেচার। এখন ঘটনা হচ্ছে আমরা কিভাবে আসলে রিটার্ন করাবো বা কেন করাবো, কোশ্চেন আসতে পারে। তো আমরা জানি যে একটা ফাইবারকে আমি যত বেশি স্ট্রেচ করব বা লম্বা করব, তার কিন্তু ইলংগেশন এবং শ্রিঙ্ক হওয়ার ক্যাপাবিলিটি এগুলো কমতে থাকবে আস্তে আস্তে। অর্থাৎ তার মধ্যে যে অ্যামরফাস রিজিয়ন ছিল সেটা আস্তে আস্তে ক্রিস্টালাইন হয়ে যাবে। তো এরকম কিছু কিছু স্পেশাল ক্যারেক্টারিস্টিক্স ওয়ালা ফেব্রিক তোমরা দেখতে পাবা, যেটাকে অনেক বেশি টেনে লম্বা করা লাগতে পারে। মানে এটা নট নেসেসারিলি যে তোমার থাকতেই হবে এরকম কিছু না, বাট অপশনাল একটা ক্যারেক্টারিস্টিক্স থাকতে পারে। সেটা হচ্ছে তোমার ইউজের উপরে ডিপেন্ড করবে। হাই বাল্ক ফাইবার আমরা বানাইতেই পারি বা ফেব্রিক বানাইতে পারি। তো সেই কারণে আসলে এই জিনিসটা দরকার। নরমালি আমরা এটাকে যখন স্ট্রেচ করি তখন হচ্ছে একটা হিট দেই, হট স্ট্রেচ করি যেটাকে আমরা বলি। তো গরম করে স্ট্রেচ করার ফলে সে লম্বা হয়। পরে যখন তাকে আমরা কুল করব, ঠান্ডা করব, তখন কিন্তু সে এই লম্বা অবস্থাতেই থেকে যাবে। তার এই যে এটা হচ্ছে ফিক্স হয়ে যাবে। এখন পরবর্তীতে যদি এটাকে আমরা হিট দেই এই লম্বা অবস্থায়, দেখা যাবে অটোমেটিক্যালি সে এই আগের অবস্থায় ফিরে যায়। এটা হচ্ছে তার একটা স্পেশাল গুণ। এটা অন্য ফাইবারের ক্ষেত্রে খুব একটা হয় না, এটা অনলি অ্যাক্রাইলিকের ক্ষেত্রে প্রযোজ্য। এবং এই ক্যারেক্টারিস্টিক্সটা থাকার ফলেই তার হচ্ছে এই হাই বাল্ক নেচারটা সে দেখায় বা শো করতে পারে। ঠিক আছে? আর সো দ্যাটস ওয়াই বলতেছি যে এটা তার একটা, বুঝিনি আরেকবার। মানে শুধু হিট দিলে কি কম্প্রেসড হয়ে যাবে? হ্যাঁ, একবার হিট দিলে সে হচ্ছে লম্বা অবস্থায় চলে যাবে, আরেকবার যদি পরবর্তীতে হিট দাও সে হচ্ছে এই যে এখানকার লেখাটা একটু পড়ে দেখো, ক্লিয়ার হয়ে যাবে। when hot stressed fiber are cooled, they will remain in that subsequently heated. অর্থাৎ পরবর্তীতে যখন revert to their stress dimension, অর্থাৎ তুমি স্ট্রেচ করার আগে যে রিভার্ট করে আসবে। এইভাবে আমরা তৈরি করতে পারি যেটা 30% পর্যন্ত শ্রিঙ্ক করতে পারে বা চেপে যেতে পারে আগের তুলনায়। আর এটা একটা হচ্ছে, এটাকে যদি আমরা হাই শ্রিঙ্ক ফাইবারকে উইথ নরমাল স্টল ফাইবার অর্থাৎ কটন ফাইবার বা অন্য কোনো ফাইবারের সাথে যদি আমরা ব্লেন্ড করি, তাইলে এই হাই বাল্ক ইফেক্টটা পাওয়া যায়। এখন হাই বাল্ক ইফেক্টটা কি আসলে?
সাপোজ এটা আমাদের কটন ফাইবার, এটা আমাদের অ্যাক্রাইলিক ফাইবার, দুইটাকে আমি ব্লেন্ড করলাম। এটাকে যখন আমি তাপ দিব তখন কি হবে, আমাদের ভাষ্য মতে অ্যাক্রাইলিক ফাইবারটা কিন্তু দুই দিক থেকে চেপে যাবে, তাই না? চেপে একটু মোটা হয়ে যাবে। তো এইটা চাপলে কটন ফাইবার তো আর চাপবে না, তাই না? কটন ফাইবারের তো আর এই নেচার নাই। তাহলে কটন ফাইবার কি করবে, সে এরকম এই যে সিঙ্ক হয়ে যাবে, ভাঁজ হয়ে যাবে, তাই না? যেহেতু আমি অলরেডি ব্লেন্ড করছি এটাকে, সো ওইটা চাপলে এটাকেও চাপতে হবে। এখন এর তো আর লেন্থে কোনো পরিবর্তন আনার কোনো সিস্টেম নেই, তাহলে সে হচ্ছে এরকম ঢেউ ঢেউ বা ওয়েভি একটা ফর্মে চলে আসবে। বুঝা গেছে? তো এইটা হচ্ছে একটা হাই বাল্ক ফেব্রিক বলি এটাকে আমরা, এগুলাকে আমরা, বা হাই শ্রিঙ্ক ফেব্রিক। স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ অবশ্যই, বলো। স্যার এই যে অ্যাক্রিলিকের যে হাই বাল্ক প্রপার্টিসটা আছে, হ্যাঁ এখানে স্যার আমরা অ্যাক্রিলিকটা যে আমরা স্যার এই স্ট্রেস করলাম, করার পর যে আবার গরম করে আবার হচ্ছে কম্প্রেস করলাম, হ্যাঁ, এই ক্ষেত্রে কি স্যার প্রপার্টিস গুলো কি সেম থাকবে শুরুতে যা ছিল? প্রপার্টিস গুলো সেম থাকবে না। যেমন এই যে শ্রিঙ্কের কথা বললাম, যে হাই শ্রিঙ্ক, এটা কিন্তু লম্বা অবস্থায় তোমার এরকম শ্রিঙ্ক দেখাবে না। বাট যখনই তুমি এটাকে তাপ দিছো, তার মধ্যে কি ক্রিস্টালাইন রিজিয়ন গুলো আবার এরকম অ্যামরফাস হয়ে গেছে। তো যত বেশি অ্যামরফাস থাকবে তার শ্রিঙ্কেজ তত বেশি বাড়বে, বা তাকে তুমি আবার টান দিয়ে লম্বা করতে পারবা, এই প্রপার্টিটা আসবে। তার স্ট্রেংথ আগের থেকে কমে যাবে লম্বা অবস্থায় যা ছিল, তারপর তার ডাইং এবিলিটি বেড়ে যাবে, সবকিছুই চেঞ্জ হয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ স্যার। আচ্ছা। আর এখানে যেটা লেখা আছে যে আচ্ছা, লং পলিমার মলিকুল ইন অ্যাক্রিলোনাইট্রিক বিহেভ অ্যাজ দ্য মিক্সচার অফ, আচ্ছা এখানে যে জিনিসটা লেখা আছে এটা তোমরা আরেকটু পরে গিয়ে বুঝতে পারবা। এই যে তার ক্যারেক্টারিস্টিক্সটা, এইটা আসলে আমরা দেখতে পাই পলিইউরেথান নামে একটা ইয়া আছে, পলিমার আছে। এই ক্যারেক্টারিস্টিক্সটা পলিইউরেথানে দেখতে পাই। আর পলিইউরেথান বানানোর সময় আমরা দেখব, পলিইউরেথানটা পড়বো, দেখবো যে একটা ক্রিস্টালাইন রিজিয়ন, একটা অ্যামরফাস রিজিয়ন, আবার একটা ক্রিস্টালাইন রিজিয়ন, আবার একটা অ্যামরফাস রিজিয়ন, এরকম ভাবে আমাদের পলিইউরেথানটা বানাইতে হয়। আর এই ক্যারেক্টারিস্টিক্সটা মূলত আসে হচ্ছে তোমার এই যে একটা অ্যামরফাস, একটা ক্রিস্টালাইন, আবার অ্যামরফাস, আবার ক্রিস্টালাইন, এইরকম একটা অর্ডার থাকার কারণে এই যে তোমার মানে তাপ দিলে যে আগের অবস্থায় আবার ফিরে আসে। সো এইটা হচ্ছে এর জন্য দায়ী। এই জন্য এখানে বলা হয়েছে যে ফাইবার বিহেভ অ্যাজ দ্য মিক্সচার অফ ওয়েল ওরিয়েন্টেড ক্রিস্টালাইন এরিয়া অ্যাজ ওয়েল অ্যাজ ওরিয়েন্টেড অ্যামরফাস এরিয়া, অর্থাৎ এই ক্রিস্টালাইন এবং অ্যামরফাসের একটা মিক্সচারের মতো জিনিসটা কাজ করে। সো এই কারণে তার এই হাই বাল্ক নেচারটা দেখা যায়। তো এটা এখন এতটা না বুঝলেও চলবে, অসুবিধা নাই। পলিইউরেথানটা যখন আমরা পড়াবো তখন একটু মনে করাই দিব, এখানে আমরা ব্যাক করব। তো পলিইউরেথানটা যখন আমরা পড়বো তখন তোমার কাছে ব্যাপারটা আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। ওকে, আচ্ছা। এরপরে নরমাল যে ক্যারেক্টারিস্টিক্স আমরা প্রপার্টি নিয়ে আলোচনা করছিলাম ওই পলিস্টারের ক্ষেত্রে, সো এখানেও সেই সিমিলার প্রপার্টি গুলো নিয়ে আলোচনা করা। তো এখানে যেহেতু একটু চেঞ্জ আসবে, যেহেতু তোমার সেকেন্ড যে মনোমার আমরা ইন্ট্রোডিউস করতেছি, পলিস্টার কিন্তু পিওর পলিস্টার ছিল, এখানে আমরা সেকেন্ড আর কিছু আনি নেই। আর এখানে আমরা সেকেন্ড একটা মনোমার আনতেছি উইদাউট অ্যাক্রাইলোনাইট্রেট। সো এখানে কিছুটা চেঞ্জ আসবে। যেমন বলা হয়েছে টেনিসিটির ক্ষেত্রে তোমার 100% পলিঅ্যাক্রিলোনাইট্রাইলের যে টেনিসিটি হবে, সেকেন্ড মনোমারটা ইন্ট্রোডিউস করাতে টেনিসিটি কিন্তু একটু হলেও কমে যাবে, একটু হলেও ড্রপ করবে। সো এইটা এখানে বলা হয়েছে। তাহলে স্ট্রেংথ তো একটু কমে গেল। তোমার নরমাল 100% অ্যাক্রিলোনাইট্রাইল থাকলে যে স্ট্রেংথটা হইতো, স্ট্রেংথও এই ক্ষেত্রে একটু কমে যাবে। আর এই কাজটা আমরা কেন করতেছি, আসলে আমরা স্ট্রেংথটাকে কিন্তু একটু হইলেও স্যাক্রিফাইস করতেছি, তাই না? বেশি স্ট্রেংথ হইলে আমাদের জন্য ভালো হইতো, কাপড় বেশি মানে অনেক শক্তিশালী কাপড় হইতো, সহজে ছিঁড়তো না। বাট এই স্যাক্রিফাইসটা আমরা কেন করতেছি, ওই যে ডাইং অ্যাবিলিটি, তারপর হচ্ছে ময়েশ্চার অ্যাবজর্পশন, থার্মোপ্লাস্টিসিটি, এগুলা বাড়ানোর জন্য, তাই না? সো এই স্যাক্রিফাইসটা আমাদের করতে হচ্ছে। আর
এই অবস্থাতেও যে স্ট্রেংথটা থাকে সেটা হচ্ছে এনাফ ফর মেকিং টেক্সটাইল প্রোডাক্টস। যে আমরা তো আর এটা দিয়ে দড়ি বানাইতেছি না বা এত ইয়া অ্যাপ্লাই করতেছি না যে মানে এত স্ট্রেংথ বেশি লাগবে। আর অন দি আদার হ্যান্ড যদি তুমি স্ট্রেংথ কমায়া যদি এগুলাকে যদি স্যাক্রিফাইস করো যে স্ট্রেংথ আমি বেশি রাখবো, তাহলে দেখা যাবে যে কাপড়ের কমফোর্টেবিলিটি নাই, সেটা পরে তুমি আরাম পাবা না। কারণ কমফোর্টেবিলিটি হচ্ছে যে ময়েশ্চারের সাথে কানেক্টেড। ময়েশ্চার অ্যাবজর্পশন তার যত বেশি হবে কাপড় পরে তত বেশি কমফোর্টেবল ফিল করবো আর কি আমরা। সো এটা হচ্ছে তার একটা ক্যারেক্টারিস্টিক্স। এছাড়া ইলাস্টিক প্লাস্টিক নেচার যেটা, এটাও অনেকটা বলেই ফেলছি অলরেডি। এই যে সেকেন্ড মনোমারটা ইনপুট করার কারণে আমার কিছুটা হইলেও তার এই নেচারেও পরিবর্তন আসে। অর্থাৎ সে একদম 100% ইলাস্টিক হিসেবে কাজ করবে নাকি তার প্লাস্টিক নেচার কত তাড়াতাড়ি আসবে, অর্থাৎ তার ইলংগেশনটার পরিবর্তনটা কেমন হবে সেটাও ডিপেন্ড করে হচ্ছে আমি কতটুকু মনোমার ইউজ করতেছি। সেকেন্ড মনোমারটা আমি যত বেশি ইউজ করব তার ইলংগেটিং প্রপার্টি তত বাড়বে, তাই না? তার ইলংগেশন আমি তত বেশি বাড়াইতে পারবো, কারণ সেকেন্ড মনোমারটা মানেই হচ্ছে আমি একটা অ্যামরফাসনেস এখানে অ্যাড করতেছি ক্রিস্টালাইনিটির জায়গায়। সো এটা ইলংগেশনের উপরেও ইম্প্যাক্ট ফেলবে। এখানে অলরেডি লেখা আছে স্টেপলের ইলংগেশন হয় 20 to 55%, আর লম্বা ফিলামেন্টের ক্ষেত্রে হয় 30 to 36%। আর ইলাস্টিক রিকভারিটা কেমন? 1% স্ট্রেচ করার কারণে ইলাস্টিক রিকভারি হয় 90 to 95%। এটা অলরেডি পলিস্টারে ব্যাখ্যা করছি আমরা জিনিসটা কি, আশা করি মনে আছে। আর পলিস্টারের ক্ষেত্রে ছিল 2% ইলংগেশনে 97 to 100% ইলাস্টিক রিকভারি, এটা ছিল। আর এটার ক্ষেত্রে হচ্ছে 1% আমরা 90 to 95% পর্যন্ত পাই। সো বোঝাই যাচ্ছে যে এটা পলিস্টারের সাথে কম্পেয়ার করলে এটার ইলংগেশন একটু হলেও কম পলিস্টারের থেকে। ওকে, বোঝা গেছে জিনিসগুলো? স্যার আচ্ছা, তো এরপরে আরো কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে, এখানে জাস্ট মান দেওয়া আছে, এটা আসলে বোঝানোর কিছু নেই। স্টিফনেস কেমন, অর্থাৎ তাকে বাঁকাইতে হইলে তোমার কতটুকু প্রতি টেক্সে কত সেন্টিনিউটন বল প্রয়োগ করতে হবে বা প্রতি ডেনিয়ারে কত গ্রাম লোড দিতে হবে, এটা দেওয়া আছে। সরি। এরপরে তার টাফনেসটা কেমন, স্ট্যাপলের টাফনেস, ফিলামেন্টের টাফনেস কেমন, অর্থাৎ তাকে ডিফর্ম করতে হইলে তোমার কতটুকু ইয়া লাগবে, তারপর স্পেসিফিক গ্র্যাভিটি কেমন, ময়েশ্চার রিগেইন কেমন, সবকিছুই এখানে বলা আছে। আর ময়েশ্চার রিগেইনটা আমরা দেখতে পাচ্ছি ইট ইজ মোর দ্যান পলিস্টার, কারণ পলিস্টার হচ্ছে পিওরলি পলিস্টার দিয়ে তৈরি, আর এখানে যেহেতু আমরা ওই যে বি ম্যাটেরিয়াল বা অ্যামরফাসনেস কিছুটা হইলেও অ্যাড করতেছি, সো এটা হচ্ছে একটু বেটার রিগেইন দেখায় ময়েশ্চার রিগেইন। আবার ওয়াটার অ্যাবজর্পশন তোমার টেম্পারেচারের উপরেও কিছুটা ডিপেন্ড করে। 20 ডিগ্রি টেম্পারেচারে দেখা যায় 25% আর নিচে রিলেটিভলি 2 থেকে 5% অ্যাবজর্পশন দেখা যায়। রিলেটিভলি লো, এটা আমরা সবাই জানি, যেহেতু ম্যানমেড ফাইবার, এটা ন্যাচারাল ফাইবারের মতো কখনোই হবে না, একটু লোই থাকবে সব সময়। এই জন্য সবাই আর কি বাজারে গিয়ে তোমার খুঁজে যে কটনের কাপড় খুঁজে, কারণ কটনের ময়েশ্চার রিগেইন হচ্ছে 8.5%। সো আমরা অলরেডি বলছি যে যত বেশি ময়েশ্চার রিগেইন কমফোর্ট তত বেশি। সো সবাই কটনের কাপড় খুঁজে এই কারণেই, যাতে একটু কমফোর্টেবল কাপড় পাওয়া যায়। আর ম্যানমেড ফাইবারের তৈরি কাপড়গুলো একটু বেশি মানে ন্যাচারাল ফাইবারের তুলনায় কমফোর্ট প্রপার্টিটা একটু হলেও কম থাকে। আচ্ছা, তো এখানে আর তেমন কিছু ইম্পর্টেন্ট নাই, একটু নিজেরা দেখে নিও। আর কেমিক্যাল নেচারের কথা আমরা যদি বলি, পলিস্টারের মতোই অলমোস্ট, যেহেতু তোমার 85%ই সিনথেটিক ফাইবার বা সিনথেটিক গ্রুপের মধ্যে পড়ে, সো তাদের কেমিক্যাল নেচারও অনেকটা ওইরকমই, রেজিস্ট করতে পারে সবকিছুকে, অ্যাসিডকে রেজিস্ট করে, অ্যালকালিকে রেজিস্ট করে। তারপরে ব্লিচ সম্পর্কে খুব বেশি জানা যায় নাই, কারণ ব্লিচের খুব বেশি অ্যাপ্লিকেশন নাই আসলে অ্যাক্রিলিক ফাইবারে। আর সানলাইট ওয়েদার, এটা হচ্ছে তোমার নরমালি মোটামুটি ভালো রেজিস্ট করতে পারে, বাট দীর্ঘদিন যদি এক্সপোজ করে রাখি তাইলে কিছুটা লস হইতে পারে টেনসিটি অন্যান্য প্রপার্টিগুলোতে।
আচ্ছা, আর অর্গানিক সলভেন্টেও মোটামুটি ভালো রেজিস্ট্যান্স শো করতে পারে। ইনসেক্ট বা মাইক্রো অর্গানিজম এগুলা এর উপরে গ্রো করতে পারে না, বায়োলজিক্যাল প্রপার্টি এরকমই রেজিস্ট করতে পারে ভালো মতো। আচ্ছা একটা মিনিট, সরি। আচ্ছা, এরপরে আছে হচ্ছে ইউজগুলো একটু নিজেরা দেখি, এখানে আসলে বোঝানোর কিছু নাই, কোথায় কোথায় অ্যাক্রিলিক ইউজ হয়, কোথায় কোথায় মোড অ্যাক্রিলিক ইউজ হয়। আরেকটা পয়েন্ট হইলো আমরা কিন্তু টোটালি অ্যাক্রিলিকটা দেখছি, তাই না? সেম সিমিলার কন্ডিশন গুলো আমরা মোড অ্যাক্রিলিকেও ইউজ করতে পারি, সিমিলার ফর্মুলা। ওইখানে জাস্ট চেঞ্জ হবে কোথায়, কেউ বলতে পারবা? আমরা অ্যাক্রিলিকের প্রোডাকশন বা ম্যানুফ্যাকচারিংটা দেখছি, তাই না? তো যদি বলি যে মোড অ্যাক্রিলিক ওইভাবে বানাও, তাহলে বানাইতে পারবা নিজেরা? হ্যালো, কথা নেই কেন? ID14 বানাইতে পারবা? আরিফুল ইসলাম আরিফ, আসো না নাই? ID27 আসো? হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। যেটা বললাম বানাইতে পারবা যদি লিখতে বলি? অ্যাক্রিলিক স্যার, এখানে খালি আমার অ্যাক্রিলিনের পরিমাণ কম দিতে হবে। রাইট, পার্সেন্টেজটা জাস্ট চেঞ্জ হবে আর কিছু না। ওকে, তো আমরা এখন একটা ভিডিও দেখব যেটাতে পুরো মেথডটা বর্ণনা করা আছে, আশা করি ক্লিয়ার হয়ে যাবে। More than 90% of carbon fibers are made from polyacrylonitrile, or PAN, a derivative. আচ্ছা, এখানে কার্বন ফাইবারের কথা বলা হয়েছে কারণ কার্বন ফাইবার আমরা সামনে পড়ব। তো কার্বন ফাইবার বানাইতে হয় আসলে পলিঅ্যাক্রিলাইল থেকে, কার্বন ফাইবারকে সিনথেসিস করতে হয়। সো ওইটা নিয়ে এখন চিন্তা করার কারণ নাই। সো এখানে কার্বন ফাইবারের মানে প্রোডাকশনটা দেখাইতে গিয়া ফার্স্টে সে অ্যাক্রিলিকের প্রোডাকশনটা দেখাইছে। আর এটা হচ্ছে একটা পেট্রোলিয়াম এক্সট্রাক্টর, তোমরা সবাই দেখছো কিনা জানি না, এটা আমাদের দেশে তেমন নাই কারণ পেট্রোলিয়াম আমাদের দেশে তেমন বেশি করা হয় না। এটা মিডল ইস্ট বা আমেরিকান কিছু কান্ট্রি মানে স্টেটে এই জিনিসটা দেখা যায়। Derivative of petroleum that is produced as follows. Crude oil is extracted from the ground and transported to an oil refinery. During refinement, about 2% of the oil is made into propylene, which becomes feedstock for a petrochemical plant. আমরা যখন পলিঅ্যাক্রিলোনাইট্রাইলের দেখছি, ম্যানুফ্যাকচারিং দেখছি, তখন দেখো থার্ড যে সিনথেসিস প্রসেস ছিল মনোমার, সেটা ছিল এই যে পলিপ্রোপিলিন আর হচ্ছে অ্যামোনিয়া। তো এই যে প্রোপিলিন রুট যেটা, এটাই কিন্তু তারা ওইখানে ইউজ করছে, প্রোপিলিন প্লাস হচ্ছে অ্যামোনিয়া, এই দুইটাকে অ্যাড করে আমরা প্রোপিলিন বানাইছি। সো এইটাই আমরা ওইখানেও দেখতে পাচ্ছি। While processing at the petrochemical plant, propylene and ammonia are combined during an oxidation process. The result is the production of acrylonitrile, the monomer or base unit of PAN. অ্যাক্রিলোনাইট্রাইলটা তৈরি হয়ে গেল ওইখানে তোমার ওই আমাদের থার্ড যে স্টেপটা দেখলাম সেটার মাধ্যমে, এবং এর সাথে কোমনোমার অর্থাৎ ওই যে বি কম্পাউন্ড 15% যেটা বলছি,
কোমনোমার কোনো একটা সলভেন্ট লাগলে ওয়াটার হইতে পারে বা অন্য কোনো সলভেন্ট হইতে পারে, এবং ক্যাটালিস্ট যেটাই লাগুক, ওই যে দেখাইলাম যে একটা পাত্রে নিয়ে এটাকে একসাথে মিক্সিং করা হয়, এই প্রসেসটা এখানে দেখানো হয়েছে। The process moves to a polymerization stage during which the acrylonitrile is combined with catalysts and comonomers and reacted to produce PAN. পরবর্তীতে ওই যে ওই ইয়াটা থেকে বের করে নিয়ে আইসা এটাকে ড্রাইং করে সলিড ফর্মে নিয়ে যাওয়া হয়। সলিড ফর্মে নেওয়ার জন্য এটাকে ড্রাই করা হয়। The PAN passes through a drying step and is dissolved in a carrier solvent. এটা হচ্ছে আমাদের সলিউশন বানানোর প্রসেসটা, অর্থাৎ ডাইমিথাইল ফর্মামাইডের মধ্যে আমরা যে সলিড পার্টিকেলটা দিয়া এটাকে সলিউশন বানাই, মানে মোট কথা শরবত বানানো আর কি, পানির মধ্যে চিনি গুলায়। সো এটাকে বলে ক্যারিয়ার সলভেন্ট, যেটা ক্যারি করে নিয়ে যায়। It is then pumped and filtered. The PAN এই যে আমাদের পাম্পের কাজ প্রথমেই বলছিলাম কি, একটা নির্দিষ্ট কি ইনপুট সবসময় বজায় রাখা, মনে আছে? ফার্স্ট চ্যাপ্টার সেকেন্ড চ্যাপ্টারে বলছিলাম। তো সেই পাম্পের PAN is পরে হচ্ছে extruded through a die into a solvent bath to form the filaments that পাম্পের পরে ফিল্টারে গিয়ে সে ফিল্টার হয় যদি কোনো কিছু ভালো মতো না গলে, অথবা যদি অন্য কোনো ম্যাটেরিয়াল থাকে সেটাকে সে ফিল্টার করে, এবং ফিল্টারের পরেই সে স্পিনারেটে চলে যাবে। appear here in fine strands. এই যে আমাদের ওয়েট স্পিনিং বাথ, যেটা হচ্ছে চিত্রে সবসময় দেখো, ভেতরে দেখো তিনটা স্পিনারেট আছে, একটা দুইটা তিনটা। এই যে সাদা জিনিসটা বের হচ্ছে এটাই হচ্ছে আমাদের ফিলামেন্ট, যেটা তোমার এই সলভেন্টের মানে কোয়াগুলেশন পাথের এই কোয়াগুলেটিং এজেন্টের ভিতরে ডুবানো আছে, অথবা টিএমএফ যেটাই হোক। A filament cross-section can take on a variety of shapes. Textile grade fibers, এই যে তোমার ইয়ার কথাগুলো বলছিলাম যে অনেক ভয়েড বা খালি জায়গা সৃষ্টি হয়, এখানে তোমরা দেখতে পাচ্ছ ক্রস সেকশনে। as shown here, are often kidney shaped. আর আরেকটা জিনিস খেয়াল করবা, এখানে যে শেপটা আছে এই শেপটা কিন্তু আর পরবর্তীতে থাকবে না। সো এটার কথাই তখন বলছিলাম যে তোমার এই ভয়েড গুলো যখন কোল্যাপস হয়ে যাবে, আস্তে আস্তে যখন এটার উপরে টেনশন কাজ করবে, ভয়েড গুলা চেপে যাবে, আস্তে আস্তে চেপে গেলে দেখবা যে এই পুরো স্ট্রাকচারটাও চেঞ্জ হয়ে গেছে। সো এটার উপরেও ডিপেন্ড করে অনেকটা। And highly porous. The filaments undergo repeated cycles of stretching and washing, during which the strands are banded together. এটা হচ্ছে আমাদের সেই ড্রয়িং প্রসেস বা স্ট্রেচিং প্রসেস। তিনটা রোলার আছে, একটা আরেকটা থেকে জোরে ঘুরে, তো এর ফলে স্ট্রেচিং হয়। And the filaments become longer and thinner. এরপরে আমাদের এই যে আমাদের বাথ থেকে উঠে আসলো, বাথের মধ্যে যে কেমিক্যাল ছিল ফাইবারের সারফেসে কিন্তু কেমিক্যালটা লেগে যাবে, তাই না? সো সেটাকে ওয়াশ করার জন্য আমাদের এরকম স্প্রে ওয়াশ অথবা রোলার ডিপিং অংশ থাকতে পারে, বা ডুবানো, যেটা এখানে স্প্রে ওয়াশটা দেখানো হয়েছে আর কি। As the solution is washed away and the filaments are stretched, the porous voids collapse, aligning molecular orientation to create a stronger fiber and the যত স্ট্রেস হচ্ছে এই যে ভয়েডগুলো কিন্তু ছোট হয়ে আসছে, একটু শুরু হয়ে গেছে। desired fiber diameter. The filaments continue through repeated steps of stretching and this time a boiling wash. The cross-section of the filament continues to hold its shape as the diameter collapses and it becomes less porous. ফিনিশ অ্যাপ্লিকেশন, এটা ফিনিশিং পদ্ধতি তোমার দেওয়ার থাকলে দিবা, না থাকলে দরকার নেই। Next, finishing oil is applied to protect the fibers and make them easier to এটা handle. হচ্ছে হিট সেট, ড্রাইং করতেছি যে হিটেড রোলার দিয়ে হিট সেট করা। As illustrated here, the diameter is now even smaller and the porous nature of the filament has illustrated here. The diameter is তাহলে বোঝা গেছে শেপটা কোথা থেকে কোথায় আসছে। হ্যাঁ স্যার, এই ভয়েড কিন্তু পুরোপুরি এখন হয়ে গেছে। now even smaller and the porous nature of the filament has collapsed even more. এটা হচ্ছে যে আমাদের ক্রিম্পিং প্রসেস, স্টাফিং বা ক্রিম্পিং।
হ্যাঁ ভয়েড যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত কি স্ট্রেচিং করতে হবে? না, এটা নেসেসারি না। স্ট্রেচিংটা তোমার দরকার হচ্ছে এন্ড ইউজার উপরে ডিপেন্ড করে। তুমি তুমি স্ট্রেচিংটা সেট করবা যে তোমার কত ডায়ামিটার লাগবে বা কত স্ট্রেংথ লাগবে তার উপরে ডিপেন্ড করে। ধরো আমার ডায়ামিটার যেটা লাগবে সাপোজ ধরো হচ্ছে 15 মাইক্রোমিটার আমার ডায়ামিটার লাগবে, তো তুমি স্পিনারেটের হোলটাকে কিন্তু আরো বড় করে দিতে হবে। 15 মিলিমিটার দিলে হবে না, তখন স্পিনারেটের হোল দিবা ধরো 45, তাইলে 45 ডায়ামিটারের ফিলামেন্ট বের হচ্ছে, তাহলে সেটাকে 15 বানাইতে হইলে তোমার কতটুকু টানতে হবে? এটাকে 3 গুণ কমাইতে হবে, তাই না? 15 3 15 45। জি সো স্যার। তোমার তখন স্ট্রেচিংটা সেট করতে হবে যাতে 3 টাইমস বেশি লম্বা হয়, এরকম আর কি। ওকে। আর ভয়েড যদি কোল্যাপস করাইতে চাও সেটা হচ্ছে তোমার উপরে ডিপেন্ড করে যে তোমার এন্ড প্রপার্টিতে যদি লাগে যে ভয়েড থাকা যাবে না, তাইলে যে পর্যন্ত ভয়েড কোল্যাপস না হয় সে পর্যন্ত করতে হবে আর কি। জি স্যার, বুঝতে পারছি। The filament আর স্টাফিং, এটা হচ্ছে যে স্টাফার বক্স মেকানিজম টেক্সচারাইজিং এর। আর পরবর্তীতে আরেক পাশে ক্লিম্পিং করছে, ক্লিম্পিং করার ফলে দেখবো যে আমরা ফাইবারটা ঢেউ ঢেউ হয়ে গেছে। is then packaged, illustrated here by crimping and baling. ওকে, তো প্রসেসটা আশা করি ক্লিয়ার হয়ে গেছে, নাকি কোনো সমস্যা আছে? হ্যাঁ স্যার, আলহামদুলিল্লাহ মোটামুটি হয়েছে, ধারণা পাইছি একটা। আচ্ছা ঠিক আছে। আর এই ভিডিওগুলোর লিংক, আরো অনেক ভিডিও লিংক দেওয়া আছে, তোমরা একটু গুগল ক্লাসরুমে গিয়ে দেখে নিও, তাইলে আর কি বিষয়গুলো আরো ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, আরেকটা ছোট্ট জিনিস পরে আজকে শেষ করব, সেটা হচ্ছে ফাইবারের ডিমান্ডটা আসলে কেমন। মানে হচ্ছে আমরা পলিস্টার ফাইবার অলরেডি দেখছি যে ফাইবারের ডিমান্ড কিন্তু অনেক বেশি, তাই না? আমরা দেখছিলাম যে আগামী 10 বছরের মধ্যে, আগামী 7 বছরের মধ্যে ফাইবারের ডিমান্ড বা মার্কেট হচ্ছে দ্বিগুণ হয়ে গেছিল, এরকম একটা ফোরকাস্ট আমরা দেখছিলাম। তো অ্যাক্রাইলিক ফাইবারের ক্ষেত্রে জিনিসটা আসলে কেমন সেটা একটু দেখার চেষ্টা করি আমরা। তো ফাইবারের গ্রোথ ট্রেন্ড ফোরকাস্ট যদি আমরা দেখি 2020 থেকে 2025 এর মধ্যে, তো দেখতে পাই এটার যে এভারেজ গ্রোথ রেট যেটা, এটা লেস দেন 1%, খুব বেশি না। আমাদের পলিস্টারের ক্ষেত্রে কিন্তু এই রেটটা ছিল 8% বা 8% এর উপরে, অলমোস্ট 8% এর কাছাকাছি। বাট ইন কেস অফ অ্যাক্রাইলিক এটা দেখতেছি লেস দেন 1%, মানে অত বেশি না, not as much as পলিস্টার, কারণ পলিস্টারের ইউজ অনেক বেশি আমরা জানি। আর এটা হচ্ছে ডাটা নেওয়া হয়েছে 2019 এর উপরে, আর স্টার্টিং করা হয়েছে 2016 থেকে 2025 এর মধ্যে। তো এখানে তারা পাইছে যে বেস্ট, মানে ফাস্টেস্ট গ্রোয়িং মার্কেট হচ্ছে সাউথ আমেরিকা, অর্থাৎ সাউথ আমেরিকাতে এটা বেশি বিক্রি হয়, ফাস্টেস্ট গ্রোয়িং। আর লার্জেস্ট মার্কেট, সবচেয়ে বড় মার্কেট হচ্ছে তোমার আপনার মানে এশিয়া প্যাসিফিক মার্কেট। আর এখানে মার্কেটের কিছু ওভারভিউ দেওয়া আছে যে কোন কোন জায়গাতে লার্জেস্ট শেয়ার আছে, কোন কোন দেশ সেটাকে প্রডিউস করে, এশিয়া প্যাসিফিকে, তারপরে নর্থ আমেরিকাতে, ইউরোপে, ব্রাজিল, সাউথ আমেরিকাতে। আর মার্কেটের ট্রেন্ডটা আসলে কেমন, এটা কি আপওয়ার্ড নাকি ডাউনওয়ার্ড, এই জিনিসগুলো এখানে বর্ণনা করা আছে। আর ইউজের ক্ষেত্রে যদি আসি, সবচেয়ে বেশি ইউজ করা হয় অ্যাপারেল বানানোতে। এখানে একটা তোমার পাই চার্ট দেখতে পাচ্ছ যে অ্যাপারেলে এটা ইউজ সবচেয়ে বেশি, এরপরে হাউসহোল্ড ফার্নিচার ইউজ আছে, এরপর ইন্ডাস্ট্রিয়াল ইউজ, এরপর হচ্ছে আদার্স অ্যাপ্লিকেশন যেগুলো। চায়না ডমিনেটিং রিজিয়ন, এটা তো বলা যায় না, চায়না তো সবই বানায় ওরা, সো এখানে তারা আগে। এই আর কি, এখানে মোটামুটি বর্ণনা দেওয়া আছে, তো এটা একটু নিজেরা রিডিং করে নিও, তাইলেই হবে আশা করি। আর এটার ভিডিও লেকচারটা এখনো দেওয়া হয়নি, যেহেতু আজকের ক্লাসটা পুরোপুরি আনপ্ল্যান্ড ছিল, প্ল্যানিং এ ছিল না। সো এটা আমি নেক্সট উইকের ফার্স্টের দিকে ভিডিওটা দিয়ে দিব, এই জিনিসগুলা স্লাইডে অ্যাড করে দিব, সমস্যা নেই। ওকে ওকে স্যার।
আচ্ছা, তো আমার একটু ভার্সিটিতে যেতে হবে, সো আজকের মতো এখানেই শেষ করতেছি। আর কোনো প্রবলেম থাকলে নিজেরা একটু দেখে নোট করে রাখো, আমরা নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আলোচনা করব। ওকে স্যার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। Assalamu alaikum. ওয়ালাইকুম আসসালাম।